আজকে আমাদের ক্লাস আছে কিসের উপরে না মেজারিং টুল। মেজারিং টুল বলতে আমরা কি বুঝি না, যেই সকল টুল দিয়ে আমরা মেজার করতে পারি। মেজার করতে পারার অর্থ কি, কোনো কিছু মাপতে পারি, তাই তো। সাপোজ তোমার একটা বালতিতে জল আছে, কত লিটার জল আছে, তুমি বাড়ি থেকে কলেজ আসবে কতটা দূরত্ব আসবে, কিংবা তোমার পেন্সিলটা বা তোমার পেনটা ঠিক কতটা লম্বা, যে কোনো জিনিস মাপতে গেলে আমাদেরকে একটা না একটা টুলের সাহায্য নিতে হবে, যেই টুলগুলোকে বলা হয় মেজারিং টুল। অ্যাকচুয়ালি যেই সকল টুল মেজার করতে সাহায্য করে সেইগুলো হচ্ছে মেজারিং টুল। মেজারিং টুল বলতে বা মাপতে সাহায্য করে বলতেই আমাদের মাথায় সবার প্রথমে যে জিনিসটা আসে সেটা কি না, স্টিল রুল। অ্যাকচুয়ালি তোমরা বলবে স্যার হঠাৎ আমরা প্লাস্টিক, মানে আমরা যে রুলগুলো ইউজ করে থাকি প্লাস্টিকের, তো ওগুলো কেন বলা হলো না, হঠাৎ স্টিল রুল কেন? আমরা শপে মানে ওয়ার্কশপে কিংবা ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ স্টিল রুল ইউজ করা হয়। তার তো দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে কি বলতো, যে এটা ব্রেকেবল নয়, মানে আনব্রেকেবল টাইপের, সহজে ভেঙে যাবে না, কিন্তু ওইগুলো কি সহজেই ভেঙে যেতে পারে, তাই তো। আর আরেকটা জিনিস আছে, দেখবে যে ওগুলোতে সহজেই স্ক্র্যাচ পড়ে যায়। স্ক্র্যাচ পড়ে গেলে আমাদের মেজারমেন্ট নিতে অসুবিধা হয়, হয় কি হয় না, হয়তো। আর স্টিল রুলে এই দুটো সুবিধা পাওয়া যায়, যে সহজে তোমার ভাঙে না, আর দ্বিতীয় কথা সহজে স্ক্র্যাচ পড়ে না, স্ক্র্যাচ পড়লেও ভালো দেখা যায়। এটা ঠিক কি ঠিক নয় বলো? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা। এবারে এই স্টিল রুলেরও কিছু খারাপ দিক আছে। কিরকম খারাপ দিক আছে না, এই স্টিল রুলের মেজারমেন্টে প্রচুর পরিমাণের এরর আসে, এরর। আচ্ছা, আমি প্রথমে যেগুলো বললাম এগুলো বলেছিলাম অ্যাডভান্টেজ, ঠিক আছে। এই যে এই দুটো পয়েন্ট বলেছি যে এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ, কিন্তু মানে কি কি সুবিধা পাবো, যে ভাঙবে না, স্ক্র্যাচ ফ্রি, এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। ঠিক আছে, স্ক্র্যাচ ফ্রি। আর ডিসঅ্যাডভান্টেজ কি না, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এতে এরর আছে। কীরকম এরর আছে তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে। দেখো, যে কোনো জিনিস যদি সেটা মেটালের হয় বা স্টিলের হয়, আমরা কি জানি যে তাপ পেলে কোনো জিনিস বাড়ে না কমে? কোনো লোহার জিনিস বা স্টিলের জিনিস তাপ পেলে সেটা বেড়ে যায় না কমে যায়? বেড়ে যায়। তাহলে বেড়ে যায়। আমরা দেখতে পাবো, যখন আমরা খুব হিটে কাজ করব, কিংবা যখন আমরা তোমার ওয়ার্কশপের মধ্যে যেখানে টেম্পারেচার খুব বেশি, কিংবা গরমের দিনে যখন গ্রীষ্মকাল থাকবে, সেই সময় আমরা যখন কাজ করি, যে আমাদের কাছে স্কেলটা থাকে সেই স্কেলটার কিন্তু লেন্থটা একটু হলেও বেড়ে যায়, যেটা নেগলিজেবল, মানে দেখা যায় না কিন্তু বেড়ে যেতে পারে। আবার শীতকালে সেই লেন্থটা একটু কম হয়ে যায়। তো গ্রীষ্মকালে আমরা যেই লেন্থটা নেব সেই লেন্থটাই চেঞ্জ হয়ে যায় শীতকালে। সিজনের রেসপেক্টে বা পজিশনের রেসপেক্টে একটু পরিমাণের ভুল কিন্তু স্টিল রুলে দেখা যায়, উইথ রেসপেক্ট টু যেগুলো প্লাস্টিক রুল থাকে তার মানে অনুপাতে। তো এখানে একটা ভুল হওয়ার মেজর চান্স থেকে যায়, কিন্তু তার মানে সেইটা থাকা সত্ত্বেও এইটাই ইউজ করা হয় যে এখন মেটালের স্টিলের কোয়ালিটি আরও ইমপ্রুভ করে যাতে এরর আরও কম হয়, সেটার দিকে খেয়াল রেখে ইউজ করা হয়। আর যেখানে খুব প্রিসিয়াসলি ইউজ করা হবে, যে প্রিসিয়াসলি আমাদের খুব একদম অ্যাকিউরেটলি নিতে হবে, যে যেখানে ভুল হওয়ার কোনো সন্দেহ রাখা চলবে না, সেই জায়গাতে অন্য রকমের মেজারিং টুল আমরা ইউজ করব, ঠিক আছে। তো স্টিল হ্যালো স্যার, হ্যাঁ বলো। অ্যাডভান্টেজ এটা কি লিখেছেন? আনঅ্যাভেলেবল টু কি লিখেছেন? আনব্রেকেবল মানে এটা সহজে ভাঙে না, আনব্রেকেবল।
স্ক্র্যাচ ফ্রি, আর এখানে লিখে দিচ্ছি আন ব্রেকেবল। তাহলে আমরা যেটা জানতে পারলাম, স্টিল রুল ইজ ইউজড ফর টেকিং দ্য লাইন মেজারমেন্ট অফ এ জব। তাহলে অ্যাকচুয়ালি আমাদের স্টিল রুল কি, লাইন মেজারমেন্ট হচ্ছে কোনো লাইনের দৈর্ঘ্য প্রস্থ মাপতে সাহায্য করে। যদি আমার কাছে একটা সার্কেল থাকে, সেই সার্কেলের পরিধি বা পরিসীমা যেটা, সেটা কিন্তু বলতে পারবে না, কিন্তু এর ব্যাস বলতে পারে। তো কোনো লাইনের মেজারমেন্ট করতে পারে, কোনো কার্ভের পারবে না। আর কি বলেছে, এটা কিসের তৈরি, এটা হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে কিসের তৈরি। তোমরা সবাই জানো যে মেড অফ স্প্রিং স্টিল অর অ্যান্টি কোরোসিভ স্টেনলেস স্টিল। অ্যান্টি কোরোসিভ কথার অর্থ হচ্ছে যে স্টিলে, যে এমনিতে স্টেনলেস স্টিল কিন্তু অ্যান্টি কোরোসিভই হয়। অ্যান্টি কোরোসিভ মানে মরচে পড়ে না, এরকম। নর্মাল স্টিলে মরচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু স্টেনলেস স্টিলে মরচে পড়ে না, অ্যান্টি কোরোসিভ হয়। কোরোসিভ অ্যান্টি তার মানে হচ্ছে মরচে পড়ে না, এরকম জিনিস, হ্যাঁ মনে রাখবে। আমারটিও কি ওই স্টিলেরই হয়? কি কি স্যার ওই যে থালা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো দেখবে ওগুলোতে মরচে পড়তে দেখেছো। স্টেনলেস স্টিলের যে থালাগুলো তোমরা ইউজ করো, দেখবে ওগুলোতে কখনো মরচে পড়ে না। আর স্যার বাড়ির ছাদে যখন স্টিলগুলো দেওয়া হয়, সেই স্টিলের সিঁড়ির ওইগুলো। এখন তো অনেক ধরনের সিঁড়ি হয়ে গেছে, আমি তো কোনটা তুমি বুঝতে পারবো না। তবে যেখানেই দেখবে যেগুলো, যেই স্টিলগুলো মানে এখন তো প্রচুর ঢুকিয়ে দেয়, মানে যেটাকে বলে ভেজাল টাইপের, ওই জন্য কোনো কোনো স্টিলে মরচে পড়তে দেখতে পাবে। কিন্তু যেটা অ্যাকচুয়াল স্টেনলেস স্টিল, আর কম্পোজিশনটা মেটেরিয়াল সায়েন্স পড়ানোর সময় আমি বলবো যে কি কি থাকে স্টেনলেস স্টিলে, তখন দেখবে যে এটার স্পেসিফিকেশন কি, মানে এটা স্পেশালিটি কি। এর একটা প্রপার্টি হচ্ছে যেটা এটা মরচে ধরতে দেয় না। আর স্কেল বিভিন্ন লেন্থের অ্যাভেলেবেল থাকে, 150 মিলিমিটারে, 300 মিলিমিটারে, 600 মিলিমিটারে। তো মিলিমিটার কি জিনিস, আগের দিন আর ক্লাসটা আমরা এই জন্যই করিয়েছিলাম যে তোমাদেরকে মেজারিং করতে গেলে আগে মিলিমিটার থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিলিমিটার, এই ট্রান্সফরমেশনগুলো, কনভার্সনগুলো জানতে হবে। কেননা তোমাকে আমি একটা জায়গায় বলে দিলাম যে 30 সেমি মেপে নিয়ে আসো, আবার কেউ তোমাকে বলে দিল 300 মিলিমিটার মেপে নিয়ে আসো, দুটো যে সেম, এই জিনিসটা তোমাকে আগে বুঝতে হবে। ওই জন্য আমরা আগের দিনের ক্লাসটা করিয়েছি। আচ্ছা, তারপরে বলেছে দে হ্যাভ ক্যালিব্রেশন অফ 10 mm, 5 mm, 1 mm, 0.5 mm। আর স্কেলের থিকনেসটা বলে দিয়েছে 0.12 থেকে 0.18 মিলিমিটার। ক্যালিব্রেশনটা হচ্ছে থিকনেসটা, সবাই জানো যে স্কেলটা কতটা চওড়া হবে সেটা বলেছে, ঠিক আছে। কিন্তু এই ক্যালিব্রেশন মানে হচ্ছে এটা মিনিমাম কত মাপতে পারে। এক একটা স্কেল দেখবে যে প্রত্যেকটা 5 ঘরের পরে ঘর কাটা থাকে, এরকম থাকে একটা বড়, তারপরে ছোট ছোট 5টা থাকে, তারপরে আবার একটা বড় কাটা থাকে। কি লেখা থাকে, এখানে 1 লেখা থাকে, এখানে 2 লেখা থাকে। তার মানে এর ঘরে কিন্তু 5টা ঘর আছে, তো এ মিনিমাম 5টা ঘর মাপতে পারবে। আবার এই প্রত্যেকটা ছোট ছোট ঘরের জন্য 1, মানে অ্যাকচুয়ালি ক্যালিব্রেশন করার অর্থ হচ্ছে যে সবচেয়ে মিনিমাম কত কত মাপতে পারে। একদম 0.55 mm এর ছোট ঘর থাকতে পারে, আবার 10 mm এরও এক একটা ঘর থাকতে পারে। ওটা স্কেলের ওপরে ডিপেন্ড করে। আমরা যখন স্কেল প্র্যাকটিক্যালি দেখে করব, তখন আমরা বুঝতে পারবো যে ক্যালিব্রেশনটা কি করা আছে। আর সবচেয়ে ভালো ক্যালিব্রেশন বুঝতে পারবো যখন আমরা ভার্নিয়ার আর মাইক্রোমিটার করব, তখন ক্যালিব্রেশন ব্যাপারটা তোমাদের ওইখানে ক্লিয়ার হয়ে যাবে। আপাতত মনে রাখো যে ক্যালিব্রেশন বলতে সবচেয়ে মিনিমাম কত ঘর একটা স্কেল মাপতে পারবে সেটা। তো একটা যদি 10 সেন্টিমিটারের তোমার কাছে স্কেল থাকে, মানে 100 মিলিমিটারের, তাহলে ওই স্কেলটা সবচেয়ে মিনিমাম, সবচেয়ে কম কত মাপতে পারবে। যদি সেটা 1 মিলিমিটার মাপতে পারে, সেটার ক্যালিব্রেশন 1 মিলিমিটার। যদি 5 মাপতে পারে, তাহলে 5 মিলিমিটার, এভাবে, ঠিক আছে। তারপরে বলেছে দ্য অ্যাকিউরেসি অফ দ্য রিডিং ফর এ স্টিল রুল ইজ আপ টু 0.5, মানে 0.5 অ্যাকিউরেট হতে পারে, যে একটু এধার ওধার হতে পারে। 0.5 এর ভুল হতে পারে। কেননা তোমরা খেয়াল করে দেখবে তোমাদের কাছে একটা স্কেল আছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। এখানে 1 লেখা আছে, তারপরে ছোট ছোট 2টা, 3টা, 4টা, তারপরে একটু বড়, আবার একটু ছোট ছোট 4টা আছে, তারপরে আবার একটা, এখানে 2 লেখা আছে, ঠিক আছে। কিন্তু তোমার একটা এমন ঘর চলে এলো যেই ঘরটা এরকম জায়গায় পড়ে গেছে,
যে তুমি যখন মাপ নিচ্ছিলে ঠিক লেন্থটা এরকম হয়ে যাচ্ছে। দেখো এইটা হচ্ছে 4-এও রয়েছে না আর 5-এও রয়েছে না, 4 আর 5-এর মধ্যে পড়ে যাচ্ছে। তো এই ঘরগুলো আমরা কি করে মাপবো না, এটা স্টিল রুলের দ্বারা সম্ভব নয়, ঠিক আছে। এই স্টিল রুলের দ্বারা সম্ভব নয়, এটা হচ্ছে একটা স্টিল রুলের ডিসঅ্যাডভান্টেজ, যে মাঝামাঝি ঘর, যেমন আমরা কি বললাম 0.5 0.1 1.5 এরকম, কিন্তু কোনো জিনিসের লেন্থ হয়তো 0.25, সেইটা কিন্তু এই স্কেলের মাধ্যমে মাপতে পারবো না, তার জন্য আমাদেরকে অন্য স্কেল ইউজ করতে হবে, ঠিক আছে। আরেকটা জিনিস তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিই, স্কেল পড়ানোর সাথে সাথে স্কেলকে কিভাবে ধরতে হয় এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে, যে স্কেলের সাথে পেন্সিল মানে বা পেন যেন সবসময় ভার্টিক্যালি ধরা থাকে। তার মানে হচ্ছে যদি তুমি খাতায় স্কেলটা বসাও, স্কেলটা বসিয়ে কলমটা যখন ওই স্কেলের পাশে বসাবে, যেন ওই কলম আর তোমার স্কেলের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, একদম সোজাসুজি টানবে। আর যদি না টানো তাহলে তোমাদের ওখানে ভুল হয়ে যাবে মেজারমেন্টে। তো আমি বোঝাতে পারলাম কি যে স্কেল মানে লাইন কিভাবে টানতে হয় স্কেলের মাধ্যমে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, স্কেলটাকে পুরো বসাবে, তার সাথে সাথে পেনটাকে পুরো ওই স্কেলের সাথে পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে যদি এইভাবে তুমি কোনো তোমার স্কেল থাকে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 90 ডিগ্রি করে তোমার পেনটাকে ইউজ করবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম, ঠিক আছে। তাহলে ভার্টিক্যাল এরর হয় না। তো স্কেলে অনেক ধরনের এরর থাকে, সেগুলো আমরা পরে আরও পড়বো ইন ডিটেলসে। আচ্ছা, তারপরে টেপ, এটা তো তোমরা সবাই জানো কম বেশি যে টেপ ইউজ করা হয়, এটাও একটা মেজারিং টুল, যে অনেক লম্বা কিছু মাপতে গেলে তখন আমাদেরকে টেপ ইউজ করতে হয়। লং ডিস্টেন্স দেখো মেজারিং, যেমন ছোট তো স্কেলে হয়ে যাবে, কিন্তু তুমি একটা অনেক লম্বা কিছু মাপবে তখন, বা একটা মাঠে তোমার মাঠটা মাপবে, তখন কিসে মাপবে না তোমার লং ডিস্টেন্স মাপার জন্য মেজারিং টেপ ইউজ করা হয়। কিসের তৈরি এটাও ভালো করে মনে রাখতে হবে, কোন জিনিসটা কিসের তৈরি, দরকার হলে খাতায় চার্ট করে রাখবে যে স্প্রিং স্টিলের তৈরি, ঠিক আছে। আর কত কত সাইজের হয়, ফুটে, এটা কিন্তু ফুটে পাওয়া যায়, 5 ফুট 10 ফুট 50 ফুট 100 ফুট। আচ্ছা, আমরা একটা সিস্টেম পড়েছিলাম, যেই সিস্টেমটার নাম ছিল ইউনিট সিস্টেমে এফপিএস সিস্টেম। এই এফপিএস এর ফুল ফর্মটা বলো তো, এফ ফর কি হয়? ফুট। ফুট। আচ্ছা, আর পি ফর? পাউন্ড। পাউন্ড। পাউন্ড, ভেরি গুড। আর এস ফর? সেকেন্ড। সেকেন্ড, ভেরি গুড। আচ্ছা, এই এফপিএস সিস্টেমটাকে আরেকটা সিস্টেম বলা হতো, এই সিস্টেমটার নাম কি? এটার আরেকটা নাম কি? এটাকে আমরা আরেকটা নামে চিনি, যেটাকে বলি ব্রিটিশ সিস্টেম। তাহলে তোমরা আগের ক্লাসগুলো ভালো করে দেখছো না, এটা ইউটিউবের ক্লাসে হয়েছিল। ব্রিটিশ সিস্টেম, একজন দুজন বাদে কেউ পড়াশোনা করছে না। এফপিএস হচ্ছে ব্রিটিশ সিস্টেম। এই ব্রিটিশ সিস্টেমে এফপিএস ইউনিটে আমাদের মাপা হয় যে ফুট, পাউন্ড আর সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, এই যে অ্যাকচুয়ালি এখানে যে ক্যালিব্রেশন কথাটা লেখা আছে না, ক্যালিব্রেট করা মানে হচ্ছে মানে এটার বাংলা মানে হচ্ছে যে ক্রমাঙ্কন করা। লিখতে পারবো না এখানে, ক্রমাঙ্কন মানে এই যে দাগগুলো টানা আছে দেখছো না, 1 2 3 4 5 করে করে, এগুলো কি টানা লেখা আছে না, ক্রমে টানা আছে, যেগুলো 1 2 3 4, এই দেখো 1 লেখা আছে, 2 লেখা আছে, 3 4, এবারে 3-এর মাঝে গেল, এইগুলোকে বলা হচ্ছে ক্রমাঙ্কন করা আছে বা ক্যালিব্রেশন করা আছে। এই যে 10 5 1 0.5 দেখো এগুলো লেখা আছে, এখানে 10 লেখা আছে, দেখো এখানে এক লেখা আছে, 2 লেখা আছে, আবার কোথাও দেখবে 10, এই দেখো এখানে 10 লেখা আছে, আবার কোথাও দেখবে 5 লেখা আছে, ঠিক আছে। এইভাবে এই যে এখানে 5 লেখা আছে, সবচেয়ে কম 0.5 লেখা থাকে, 1 লেখা থাকে, তো এইগুলোকে ক্যালিব্রেট করা থাকে, মানে এর ওপরে লেখা থাকে, ঠিক আছে। আবার এইখানেও দেখবে এই মেজারিং টেপের ক্ষেত্রেও কিন্তু
বোথ সাইডে ক্যালিব্রেট করা থাকে। একটা সাইডে দেওয়া থাকে ব্রিটিশ সিস্টেম মানে এফপিএস সিস্টেম, আর একটা সাইডে এমকেএস সিস্টেম মানে মিটার কিলোমিটার সেকেন্ডে দেওয়া থাকে। একটাই ফিট দেওয়া থাকে না, আরেকটাই সিজিএস এ থাকে, সম্ভবত সেন্টিমিটারে থাকে, মানে বোথ সাইডে করা থাকে। মেট্রিক সিস্টেম তো এসআই আর সিজিএস দুটোকেই মেট্রিক সিস্টেম বলে, তো দুটোর মধ্যে যে কোনো একটা দেওয়া থাকে। তোমরা সবাই কম বেশি দেখেছো মেজারিং টেপ, এবার থেকে একটু ভালো করে নোটিস করবে কখনো হাতে পেয়ে গেলে। ঠিক আছে, ক্যালিব্রেট করার অর্থটা বুঝতে পারলে? হ্যালো, বুঝতে পারলে ক্যালিব্রেট মানে কি বললাম? স্যার আরেকবার বলুন ক্যালিব্রেটটা। সেটা ক্যালিব্রেট বুঝতে পারিনি। তো বাবা বলো না, বুঝতে পারলে চুপচাপ বসে থাকলে কি বুঝে যাবে? পারবে না তো বুঝতে, চুপচাপ বসে থাকলে তো বলতে হবে। তবে তো অনেকক্ষণ জিজ্ঞেস করেছি। দেখো, ক্যালিব্রেট কথার অর্থ হচ্ছে এই যে স্কেলের উপরে যে দাগগুলো টানা আছে 1, 2, 7, 8, 9 করে, এইগুলোকেই বলে ক্যালিব্রেশন। মানে ক্যালিব্রেশনের বাংলাটা তোমাদেরকে বলে দিলাম যে ক্রমাঙ্কন করা, মানে ক্রমে যদি লেখা থাকে কোনো কিছু 1, 2, 3, 4, 12, 13, 14, 15, এই ক্রমে লেখাটাকে ক্যালিব্রেট করা বলে। এইখানেও দেওয়া থাকে, দেখবে এই মেজারিং টেপগুলো দেখো, এই একধারে ফিট দেওয়া আছে আর একধারে হয়তো সেন্টিমিটারে দেওয়া আছে। ফিট মানে কি? এটা ব্রিটিশ সিস্টেম, এফপিএস সিস্টেম, যেখানেই ফুট থাকবে সেটাই এফপিএস সিস্টেম মানে ব্রিটিশ সিস্টেম, আর একধারে মেট্রিক সিস্টেম থাকবে। ইঞ্চিতেও তো দেওয়া থাকে। হ্যাঁ, ইঞ্চিতেও দেওয়া থাকে, ইঞ্চিতেও দেওয়া থাকে। এটা গেল তোমার মেজারিং টেপ। তারপরে আমরা আরেকটা মেজারিং টুল জানবো যেটাকে বলে ট্রাই স্কোয়ার। হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো। স্যার মানে সাধারণত কত ফুট থাকে কিসের কোনটায়? মেজারিং টেপ? এই যেখানে লেখা Measuring আছে tape, দেখো, measuring জেনারেলি কত কত ভাবে হতে পারে। 5 ফুটের হতে পারে, 10 ফুটের হতে পারে, 50 ফুটের হতে পারে, 100 ফুটের হতে পারে। না স্যার ওইটা তো দেখলাম, কিন্তু কত হতে পারে মানে কত হয় সাধারণত? হ্যাঁ, এগুলোই হয়। যদি ছোট কিনো তাহলে 5 ফুটের থাকবে, মানে যদি খুব বড় কিনো 50 ফুটের। ওটা তো সাইজের উপরে, কত ধরনের দেখতে পাও, এরকম ছোট দেখতে পাও আর একটা অনেক বড় দেখতে পাও। তো যার ভিতরে যত ফুটের লেখা আছে, দেখবে বাইরে লেখা থাকে, এরকম গায়ে লেখা থাকে যে ওটা কত ফুটের। হ্যাঁ স্যার। বাইরে লেখা থাকবে, একটু দেখবে সবসময়। বাচ্চাদের মতন টানো আর ছাড়ো তো, কখনো খেয়াল করো নি, এবার থেকে একটু খেয়াল করবে। আচ্ছা, তারপরে আমরা একটা নতুন টুল সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ট্রাই স্কোয়ার। প্রথমে দেখো ট্রাই স্কোয়ারটা কেমন দেখতে হয় না, একটা স্কেল থাকে এরকম, আর স্কেলের সাথে পারপেন্ডিকুলারে মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা কাঠের ফ্রেম লাগানো থাকে। ঠিক আছে, আমি ছবিটা কই গেল, দাঁড়াও দেখি, পার্টসগুলোর একটা ছবি দিতে ভুলে গেছি। পার্টসগুলোর একটা ছবি দেওয়া ছিল, দিতে ভুলে গেছি, একটু ধরো। স্যার স্টিলেরও তো হয়। কোনটা? স্যার যেটা বললেন না কাঠের হয়। হ্যাঁ, স্টিলেরও হয় কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু ম্যাক্সিমাম কাঠেরই দেওয়া থাকে। আমাদের শপে যেগুলো দেখতে পাবে সেগুলো সব কাঠেরই দেখতে। এই যে পেয়ে গেছি, এই দেখো, এইটা হচ্ছে এর মধ্যে কি কি আছে তার, সরি, এই যে এর মধ্যে কি কি আছে দেখে নাও। এই যে যেটাকে বলা হচ্ছে, কাঠের যে পোর্শনটা থাকে বলেছি, এটাকে বলা হচ্ছে ব্রাশ ফেস। আর এটাকে বলা হয় ব্লেড, মানে যেখানে স্কেল থাকে। মানে অনেক সময় স্কেল থাকতেও পারে আবার নাও থাকতে পারে, সব সময় যে স্কেল থাকবে তার কোনো মানে নেই। ওইটা এমনি ব্লেডও থাকতে পারে নর্মাল। আর এটাকে বলা হয় মানে যেই ফেসটাতে লাগানো থাকে এটাকে, ব্লেডটাকে, সেটাকে বলে ব্রাশ ফেস। আর এটাকে বলে স্টক, কাঠটাকে বলে স্টক। ঠিক আছে, কাঠ থাকুক বা স্টিল থাকুক যাই থাকুক, আর তার সাথে যেটা লাগানো থাকে এটাকে বলা হচ্ছে ব্লেড। মানে তিনটা পার্টস আমরা এর জানলাম। কি কি বলো? আমরা আবার চলে যাই আমাদের ক্লাসে। এটাকে বলছে ব্লেড বা স্কেল, মানে যখন যেটা থাকে ব্লেড। এটাকে বলে স্টক, আর এটাকে ব্রাশ ফেস বলে। মানে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য। ঠিক আছে, এই তিনটে জিনিস লাগে।
হ্যাঁ বলো। সবে যে 90 ডিগ্রির জন্য ব্যবহার করা হয় নাকি স্যার এটা, 90 হ্যাঁ ডিগ্রি হ্যাঁ অ্যাঙ্গেলের হ্যাঁ জন্য? হ্যাঁ, অনেক কাজ, আমি এক এক করে কাজগুলো সব দেখাবো। ট্রাই স্কোয়ার ইজ এ প্রিসিশন ইনস্ট্রুমেন্ট, মানে প্রিসাইজলি মেজার করে। মেড অফ, এটারও খেয়াল রাখতে হবে কিসের তৈরি। হার্ড অ্যান্ড স্টিল, কোশ্চেন কিন্তু প্রচুর আসে যে এই এই টুলটা কিসের তৈরি, ওই টুলটা কিসের তৈরি। এক্ষুনি আমরা স্টিল টুল পড়লাম, এই স্টিল রুল পড়লাম, কিসের তৈরি ছিল না স্প্রিং স্টিল বা অ্যান্টিকোরেটিভ স্টেনলেস স্টিল। আবার স্টিল মেজারিং টেপ পড়লাম, স্প্রিং স্টিলের তৈরি। আবার ট্রাই স্কোয়ার পড়ছি, হার্ড অ্যান্ড স্টিলের তৈরি। তো অ্যাকচুয়ালি দেখতে পাবে স্টিলই, কিন্তু স্টিলের আগে ছোট ছোট কথা আছে যেগুলো কিন্তু কনফিউজ করে দেয়। এটা এবারে দেখো লেখা আছে কিসে ইউজ করা হয় না ইউজ টু চেক দ্য স্কোয়ারনেস অ্যান্ড রাইট অ্যাঙ্গুলারিটি অফ এ সারফেস। একটা সারফেসের মধ্যে 90 ডিগ্রি আর তার মধ্যে যে স্কোয়ারনেস আছে সেটা। এ ট্রাই স্কোয়ার হ্যাজ এ ব্লেড উইথ প্যারালাল সারফেস, প্যারালাল সারফেসের সাথে একটা ব্লেড লাগানো থাকে, সেতে তাতে স্কেলিং করা থাকতে পারে, মানে ক্যালিব্রেশন করা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। দিস ব্লেড ইজ ফিটেড অ্যাট 90 ডিগ্রি। এই যে বললাম এখানে যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, এই অ্যাঙ্গেলটা সবসময় 90 ডিগ্রি হবে। পরিষ্কার হলো? টু দ্য স্টক, এই যে স্টকের সাথে এই ব্লেডটা 90 ডিগ্রি হবে, মানে এখানে যদি এঁকে দেই, এটা যদি স্টক হয় আর এটা যদি ব্লেড হয়, এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। এবারে কিভাবে ইউজ করা হয় দেখো, এক একটা ছবি দিয়ে বলা আছে। স্কোয়ারনেস অর ফাইল্ড অর মেশিন সারফেস। ধরো এই একটা সারফেস আছে, এরকম একটা সারফেস আছে, ঠিক আছে। এখানে যে উপরের সারফেসটা আছে, এই সারফেসটা আদেও এটাকে ফাইল করা হয়েছে বা মেশিনিং করা হয়েছিল, এটা আদেও স্ট্রেট আছে কিনা, বা এর মধ্যে স্কোয়ারনেসটা দেখা যাচ্ছে কিনা, কোথাও ওভাল আছে কিনা, কোথাও কোনো এক্সট্রা মেটেরিয়াল রয়ে গেছে কিনা, সেটা কি করে চেক করবে না এই টুলটাকে এই পজিশনে কিন্তু ধরা হবে, ধরে দেখা হবে যে এই যে আমাদের কাছে যে ব্লেডটা ছিল, এই ব্লেডটা এই পোর্শনের সাথে ম্যাচিংলি বসে গেছে কি বসে। যদি কোনো জায়গায় ম্যাচ না খায় তাহলে আমরা কি বুঝে নেব যে ওই জায়গাটা স্মুথ নেই, তাই তো। তখন আমাকে আরও মেশিনিং করতে হবে। তো এইটা হচ্ছে একটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে ইভেননেস। ইভেন মানে অনেকটা স্মুথনেসের মতনই বলতে পারো যে ওই জায়গাটা স্মুথ কিনা। তখন কি হবে না এই টুলটাকে এইভাবে এই পুরো পোর্শনটার উপরে, ধরো যদি এরকম একটা পোর্শন থাকে, এরকম একটা পোর্শন থাকে, এই উপরের পোর্শনটার উপরে, এই উপরের পোর্শনটার উপরে ঠিক এইভাবে এটাকে চালাতে থাকবে। এই ব্লেডটাকে যখন উপর নিচে সরানো হবে এইভাবে, তখন যদি কোনো জায়গায় গ্যাপ থাকে কিংবা ওভাল থাকে কিংবা ওটা যদি স্মুথ না হয় তাহলে গ্যাপ দেখা যাবে। ধরো এই সারফেসটা এরকম আছে, এরকম আছে, আর তুমি এর ওপর দিয়ে ওই ব্লেডটাকে চালাচ্ছ। তো চালাতে চালাতে যখন ব্লেডটা এই পজিশনে চলে আসবে, এখানে একটা গ্যাপ লক্ষ্য করা যাবে ছোট রকম। তো তখন আমাকে বুঝে নিতে হবে যে এই জায়গাটায় প্রবলেম হচ্ছে। কিংবা কোনো সারফেসটা এরকম আছে, তুমি ওই ব্লেডটাকে সরাতে সরাতে এইভাবে সরাতে সরাতে এখানে এসে দেখলে ঠেকে যাচ্ছে, মানে উপরের দিকে উঠে যাচ্ছে, তার মানে এটাকে আরও মেশিনিং করে কাট করতে হবে। তো এইভাবে এই ট্রাই স্কোয়ারটা ইউজ করা হয়। পজিশনগুলো কিন্তু খেয়াল রাখবে, ছবি দিয়ে প্রশ্ন আসতে পারে। তারপরে বলছে মার্কিং অ্যান্ড রাইট অ্যাঙ্গেল। তোমার কাছে একটা জব আছে, আবারও ধরে নাও তোমার কাছে এরকম একটা জব আছে, তোমাকে আমি বললাম এই জবের ওপরে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতে। তুমি কি করবে? তুমি কি কম্পাস নিয়ে বসে যাবে যে 90 ডিগ্রি করতে? স্কেল দিয়ে তুমি বসলেও যে সেটা আদৌ 90 ডিগ্রি হবে তার কোনো মানে নেই। তুমি কি করলে না এই ট্রাই স্কোয়ারটাকে নিলে। ট্রাই স্কোয়ারটা যদি তোমরা ভালো করে দেখো, আমি আগের যে ছবিটা দেখালাম, এই দেখো এই ছবিটা যদি খেয়াল করে দেখো যে এই প্লেটটার, এই ব্লেডের নিচে একটু ফাঁকা আছে, আবার উপরে একটু কিন্তু ফাঁকা আছে, ব্লেডটা ঠিক মাঝামাঝি জায়গায় আছে। এবারে যদি তোমরা এইখানটা খেয়াল করে দেখো, কোথায় এই যে এই জায়গাটা, ওই নিচে যে ফাঁকাটা ছিল ওইটা হচ্ছে এই সাইডে ফিক্সড করে দেওয়া হয়েছে। ফিক্সড করে তার উপরে আমাদের যে ব্লেডটা ছিল, ব্লেডটাকে বসিয়ে দেওয়া হয়েছে এইভাবে। আর আমাদের নিচে যে জায়গাটা ছিল সেটা ধরে নাও এরকম,
সেট হয়ে আছে। তাহলে এখন আমি এখানে যে অ্যাঙ্গেলটা পাবো সেটা 90 ডিগ্রি হবে, হ্যাঁ কি না বলো? হবে তো? যে হ্যাঁ স্যার। এইখানে যদি আমি এরকম একটা লাইন টেনে দেই, এই জায়গাটায় যদি আমি লাইনটা টেনে দেই, তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা হবে সেটা অবশ্যই 90 ডিগ্রি হবে, কেননা আমরা অলরেডি দেখে নিয়েছি যে এখানে যে অ্যাঙ্গেলটা থাকে সেটা 90 ডিগ্রি। তো সহজেই আমরা এই ট্রাই স্কোয়ারের সাহায্যে কোনো জবের উপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিতে পারবো। রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে সমকোণ, মানে 90 সমকোণ নয়, সরি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে রাইট অ্যাঙ্গেল বলে। আচ্ছা, তারপরে কি বলেছে না, হোল্ডিং এ জব ভার্টিক্যাল পজিশন ইউজিং এ হোল্ডিং ডিভাইস। একটা জবকে, ধরো তোমাকে এইখানে, এটা হচ্ছে জব, আমার কাছে একটা জব আছে, সরি, আমার কাছে এরকম একটা জব আছে, আমার ভূমিকে দিচ্ছে, এরকম একটা জব আছে, ঠিক আছে। এই জবটাকে আমাকে সেট করতে হবে যে এমন একটা জায়গায়, ধরে নাও এরকম একটা দুটো বার আছে, এই দুটো বারের মাঝে আমাকে সেট করতে হবে ভার্টিক্যাল। তো আমি কি করে ভার্টিক্যাল সেট করব না, তখন কি করব, এটাকে বসিয়ে দেওয়ার পরে, এটাকে এরকম এই জায়গাটায় বসিয়ে দেওয়ার পরে, দেখো এখানে বসানো আছে জিনিসটা পুরো বসানোর পরে, এই যে এইটা ট্রাই স্কোয়ার, এই ট্রাই স্কোয়ারটার সাহায্য নিয়ে আমি চেক করব এটা ঠিকঠাক আছে কিনা। ওকে, তো এইভাবে আমরা কোনো জবের ভার্টিক্যাল পজিশন, মানে হোল্ডিং এ জব ভার্টিক্যাল পজিশন ইউজিং এ হোল্ডিং ডিভাইস, এই হোল্ডিং ডিভাইসের মধ্যে এই জবটাকে হোল্ড করতে পারবো। এটা ইরেজ করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, শুধু পজিশনটা খেয়াল রাখবে। তো আমরা চারটা মানে মেজর যে কাজ সেটা আমরা এখান থেকে খেয়াল করতে মানে দেখে গেলাম। প্রথম কি না, স্কোয়ারনেস মেশিন সার্ভিসে চেক করতে পারবো, ইভেন্টনেস চেক করতে পারবো, রাইট অ্যাঙ্গেল ড্র করতে পারবো, আর হোল্ডিং এ জব ভার্টিক্যাল পজিশন, মানে ভার্টিক্যাল পজিশনে কোনো জবকে হোল্ড করতে সাহায্য করাতে পারবো। আর আমরা যে কোনো, কোনটা শেষেরটা? হ্যাঁ, এটা শেষেরটা হচ্ছে, ধরো তোমাকে আমি মানে তোমার কাছে এরকম একটা সারফেস আছে যার এধারে একটা বার আছে, আবার এধারে একটা এরকম তোমরা যেটাকে কি বলো পিলার আছে, ঠিক আছে। এই দুটো পিলারের মাঝে আমি তোমাকে বললাম যে বাবা তুমি এখানে একটা আরেকটা পিলার অ্যাড করে দাও, আর কন্ডিশন হচ্ছে এই পিলারটা যেন ভার্টিক্যাল থাকে, মানে আমি ধরলাম এইভাবেই তুমি অ্যাড করলে, এই পুরো জায়গাটা জুড়ে অ্যাড করলে এটা যেন ভার্টিক্যাল মানে 90 ডিগ্রি থাকে। তো তুমি কি করবে, তুমি তো বসিয়ে দিলে, কিন্তু এমন হতে পারে এই জিনিসটা ওধারে একটু বাঁকা হয়ে আছে কিংবা এধারে একটু বাঁকা হয়ে আছে, মানে এই যে এখানে যে জবটা আছে হতে পারে ওটা এধারে একটু টিল্ড হয়ে আছে, আবার এধারে একটু টিল্ড হয়ে আছে, হতেই পারে। তো সেইটাকে ঠিক করার জন্য আমি ট্রাই স্কোয়ারটাকে এর গায়ে লাগিয়ে দেবো, এর গায়ে যেই লাগিয়ে দেবো যদি কোথাও টিল্ড হয়ে থাকে সেটা ধরা পড়ে যাবে, কেননা এ তো 90 ডিগ্রি ছাড়া মাপতে পারে না। ট্রাই স্কোয়ারের ফেসিলিটি কেউ 90 ডিগ্রি ড্র করতে পারে, আর যদি তোমার যে জবটা ছিল সেটা হয়তো 60 ডিগ্রি অ্যাঙ্গেলের বসানো আছে, যেই 90 ডিগ্রিটা বসিয়ে দেবো অটোমেটিক 30 ডিগ্রির গ্যাপ পেয়ে যাবো আমি, তার মানে আমি বুঝে গেলাম যে ওটা ভার্টিক্যাল নেই, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। তাহলে এবারে ঠিক আছে তো 4 নাম্বার এটা? হ্যাঁ স্যার, পারলাম। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা চলে যাই, যে কোনো টুল ইউজ করতে গেলে কিছু প্রিকশন আমাদেরকে নিতে হয়। তো এখানে কি কি রাখতে হবে না, এই ট্রাই স্কোয়ার কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট থাকে, তো এটা যদি আমরা ড্রপ করি মানে হাত থেকে বারবার ফেলতে থাকি তো অ্যাঙ্গেলের ডিসপ্লেসমেন্ট আসতে পারে। রাফ সারফেসে আমাদের ইউজ করা চলবে না, কাটিং টুল থেকে দূরে রাখতে হবে, আর হ্যামারে ইউজ করা চলবে না, মানে হাতুড়ি, মানে এটাকে কখনো হাতুড়ির মতন ঠোকার কাজে ব্যবহার করা চলবে না। আর ডোন্ট রাব দ্য ব্লেড অন দ্য সারফেস হোয়াইল চেকিং দ্য জব। যখন আমরা এই যে এখানে কোথাও জবটাকে বসাবো বা এখানেও জবটাকে বসাবো, এখানেও জবটাকে বসাবো, এই যে বললাম না এভাবে আমরা রাখবো, আমরা কখনো এটাকে ঘষে নিয়ে যাব না, এখানে একবার রাখবো, আবার এখানে একবার রাখবো, এখানে একবার রাখবো, প্রত্যেকটা জায়গায় তুলে তুলে রাখবো, এরকম ঘষতে পারি না আমরা এই জিনিসটাকে, রাব করা যাবে না কিন্তু।
মানে এইখানে বসানো হলো, এখান থেকে তুলে আবার এখানে বসাবো, তারপরে আবার এখানে বসাবো, কিন্তু এটাকে কখনোই এরকম সরিয়ে সরিয়ে নিয়ে চলে আসতে পারবো না। বোঝা গেছে? ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে প্রিকুয়েশন। তারপরে আমরা তাহলে এখন কি টুলটা পড়লাম না, ট্রাই স্কোয়ার। ট্রাই স্কোয়ার সম্পর্কে জেনে গেলাম। প্রথমে স্টিল রুল জেনেছি, তারপরে স্টিল মেজারিং টেপ আর কি, স্টিলের মেজারিং টেপ জেনেছি, তারপরে ট্রাই স্কোয়ার জানলাম। তারপরে আমরা জানবো ক্যালিপার। ক্যালিপার কি না, এটা একটা সিম্পল মেজারমেন্ট টুল, সহজেই মেজারমেন্ট করা যাবে এরকম একটা টুল, ইউজিং ফর ডিস্টেন্স বিটুইন দ্য অপোজিট সাইড অফ এ জব ইউজিং এ স্টিল রুল। এই ক্যালিপারটাকে কিন্তু শুধু শুধু ইউজ করা যায় না, এর সাথে তোমাকে একটা টুলকে মানে একটা স্টিল রুলকে ইউজ করতে হবে। কীরকম, আমি একটা উদাহরণ দিয়ে বলি। সাপোজ তোমার কাছে একটা এরকম একটা কোনো আচ্ছা, আর একটু ব্যাপারটাকে সহজ করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। তোমার কাছে ঠিক এরকম টাইপের একটা কিছু জগ আছে, ঠিক আছে? আমি তোমাকে বললাম, বাবা তুমি এই জায়গাটা এই জায়গাটার ডায়ামিটারটা আমাকে বের করে দাও। তুমি বলো তোমার কাছে কি পদ্ধতি আছে যেটার সাহায্যে তুমি এই জায়গাটার ডায়ামিটার মারতে পারো। তোমরা প্রত্যেকে আমাকে ভেবে ভেবে অ্যান্সার দাও যে স্যার এই জায়গাটার ডায়ামিটার কি করে ড্র করবো, যে জায়গাটা আমি দেখালাম, বলো তাকে করে। কেউ পারবে? কিছু খেয়াল আসছে? কিংবা আমি তোমাকে বললাম এই বাইরের দিকটা, এই জায়গাটার বাইরের দিকটা ধরে নাও, বাইরের দিকটা যে এইখান থেকে এটা আর এখান থেকে এটা, এই বাইরের দিকের ডায়ামিটারটা আমাকে বলে দাও। কেউ বলতে পারবে কি করে করা সম্ভব? মানে কারোর স্যার, মাথায় কিছু প্ল্যান আসছে কি, বলো শুরু। স্যার, হ্যাঁ বলো। স্যার কালীবাড়ি স্যার 3 হ্যালো নাম্বার যে ছবিটা দেওয়া আছে স্যার, স্যার, বলছি পরিধিটা মেপে পরে স্যার। হ্যালো স্যার, হ্যাঁ, এই পরিধিটা মেপে পরে স্যার ব্যাসার্ধটা করলেই তো হয়ে যাবে স্যার। কে বলছে, কে বললো এটা? স্যার, শুভম। বাবা, না তুমি যেটা বলেছো সেটা হবে না কিন্তু তা নয়, অবশ্যই হবে, কিন্তু তার জন্য আমাদের অনেকটা সময় নষ্ট হবে। মানে একটা ভালো পদ্ধতি বলেছো যেটা সম্ভব, প্র্যাকটিক্যালি করা যেতে পারে। মানে সেটার প্রথমে আমরা ওই মেজারিং টেপ দিয়ে আমরা কি করব, প্রথমে আগে ওর সার্কামফারেন্সটা নিয়ে নেবো, চারিদিকটাতে। তারপরে সেটাকে হ্যাঁ। সূত্রে ফেলিয়ে আমরা আর এর ভ্যালুটা বের করবো, দিয়ে আরটাকে ডবল করে দেবো, কিংবা ডি এর ভ্যালু বের করবো, হতে পারে। কিন্তু তাতে আমাদের অনেক সময় নষ্ট হবে, ক্যালকুলেশন করতে হবে, সব জায়গার আমরা অ্যাকিউরেটলি নিতে পারবো না। তো অ্যাকিউরেট করার জন্য আমরা কি করব, দেখো যদি ভিতরেরটা নিতে চাই, এই যে এই যন্ত্রটা দেখতে পাচ্ছ, এই যন্ত্রটাকে আমরা কি করব, এর ভিতরে ঢুকিয়ে দেবো। এটা ছোট বড় হয়, হ্যাঁ, এই মাঝখানের গ্যাপটা ছোট বড় করা যায়। এটাকে এর ভিতরে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে এই দুধারটাকে বাড়াতে থাকবো। কিছু দূর পরে এই যে জ দুটো দেখতে পাচ্ছ, এই জ দুটো এখানে আর এখানে টাচ করে যাবে। তারপরে সেই সিচুয়েশনে আমরা এটাকে বের করে আনবো, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি ভুল বলে দিয়েছি। অ্যাকচুয়ালি এখানে যদি তুমি টাচ করিয়েও দাও, সেটাকে বের করাটা খুব চাপের ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ স্যার, ওটা এটা একটা চাপের, বের করতে গেলে তো স্যার ওটা ভুল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা একটা চাপের ব্যাপার হয়ে যাবে। তো তার জন্যে একটা অন্য প্রসেস আছে, সেটা বলবো। আপাতত তাহলে ছবিটাকে আমাকে একটু ঠিক করতে হবে, ছবিটাকে মানে তার জন্য মনে হয় ওই শুভমের প্রসেসটাই আমাকে শেষ অবধি অ্যাপ্লাই করতে হবে এটার জন্যে। ছবিটা আমি একটু করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। ধরে নাও তোমাদের কাছে এরকম একটা কোনো জব আছে, মানে যেটা একটু মোটা আর কি, ঠিক আছে, মোটা টাইপের। তো এর দুটো ডায়ামিটার পাবো আমরা, একটা হচ্ছে আউটার ডায়ামিটার, একটা হচ্ছে ইনার, একটা বাইরের দিকের, আর একটা হচ্ছে ভিতরের। তো ভিতরেরটা মাপার জন্য আমরা এই টুলটাকে ভিতরে নিয়ে যাব, দিয়ে যেই জায়গায় টাচ করছে সেই জায়গা থেকে বের করে আনবো। বের করে আনলেই কিন্তু আমরা মেজারমেন্ট পাচ্ছি না, জাস্ট বের করে আনছি। এবারে বের করে কি করব না, এইখানে একটা স্টিল রুলকে রেখে দেবো, দিয়ে দেখবো স্টিল রুলের কোন দাগ থেকে, মানে এই দাগটাকে একে বসাবো, আর এই দাগটা আমি দেখবো কত এসেছে। সাপোজ ধরলাম এইটা 4-এ এলো, তার মানে আমি বুঝে যাব এটা হচ্ছে 40 সেমি, ঠিক আছে? আবার যদি বাইরেরটা মাপতে চাই,
তখন আবার এই দুটোকে টাচ করাবো, যে এই ধারে আর এই ধারে, দিয়ে সেটাকে একটা স্কেলের সামনে বসাবো। স্কেলের এখানে 1 রাখলাম, আর এখানে দেখবো কত আছে, ধরে নিলাম এটা 5, তাহলে 50 সেমি। বোঝা গেল? কিংবা যদি এইটার বদলে আমরা এটাকেও ইউজ করতে পারি। এটাকে কি করব না, এই বাইরের দিকে এখানে একটা টাচ করাবো আর এইখানে একটা টাচ করাবো, দিয়ে এইটারও এই পজিশনটা আর এই পজিশনটা যতটা গ্যাপ হবে সেটাকে স্কেলের সাহায্যে মাপবো। তার মানে হচ্ছে ক্যালিপার শুধুমাত্র ডিস্টেন্সটা মেজার করছে, যে কতটা, কিন্তু ও ভ্যালু দিচ্ছে না। ভ্যালু কে বের করে দিচ্ছে না, স্কেল বের করে দিচ্ছে। তাহলে ক্যালিপার শুধুমাত্র লেন্থটা দিচ্ছে, কিন্তু ভ্যালু কে দিচ্ছে না, স্কেল দিচ্ছে। ঠিক আছে? আর সবসময় মনে রাখবে ক্যালিপার শুধু ইউজ করে আমার কোনো লাভ নেই, এটা সবসময় একটা স্টিল রুলের সাথেই ইউজ করতে হবে। ওকে, অনেক ধরনের, আর এগুলোকে লেগ বলা হয়, যে এই জিনিসগুলোকে এগুলোকে লেগ বলা হয়। লেগ কত ধরনের আমি বলছি, এগুলোকে লেগ বলা হয়। ঠিক আছে? এই কথাটা একদম ভেরি ভেরি কেয়ারফুলি মনে রাখবে, ক্যালিপার ইজ ইউজড অ্যালং উইথ স্টিল রুল। ঠিক আছে? এবারে আমরা চলে আসি যে কত ধরনের, এই যে জয়েন্টগুলো দেখতে পাচ্ছ না, এই জয়েন্টগুলো, যেখানে যে জয়েন্ট আছে দুটো দুটো প্লেটের, এই জয়েন্টগুলোর রেসপেক্টে ক্যালিপারকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। কি কি ভাগে না, প্রথমেরটা হচ্ছে ফার্ম জয়েন্ট বা ফিল্ম জয়েন্ট ক্যালিপার। ফিল্ম জয়েন্ট ক্যালিপারের মানে হচ্ছে যেখানে শুধুমাত্র এইটুকুন জয়েন্টটা থাকে। বোথ লেগস অফ দ্য ক্যালিপার্স, মানে এই লেগ আর এই লেগ লোকেটেড অ্যাট দ্য সেম পয়েন্ট, একটা পয়েন্টেই লোকেট করা আছে। অ্যান্ড ক্যালিপার ইজ ওপেন্ড আপ টু এক্সপেক্টেড সাইজ ফর মেজারিং দ্য প্রিপেয়ার জব। জবের সাইজ মাপতে গেলে আমরা যতটা চাইবো ততটা মাপতে পারবো। আর এর জয়েন্টটা কি, সেম পয়েন্টে থাকবে। ওকে, এটাকে আমরা বলবো ফিল্ম জয়েন্ট ক্যালিপার। তারপরে আমরা চলে আসি স্প্রিং জয়েন্ট ক্যালিপার। এটাকে কি বলছে দেখে নেই না, দুটো লেগ একটা স্প্রিং জয়েন্টের মাধ্যমে অ্যাটাচ থাকবে। অন এ স্প্রিং পিভট। পিভট কি জিনিস দেখবো, এ স্ক্রু অ্যান্ড নাট ইজ ইউজড ফর ওপেনিং অ্যান্ড ক্লোজিং দ্য লেগস। আচ্ছা, এবারে ছবিটা দেখো কি বলেছে, ভালো করে খেয়াল করে দেখো। এটা একটা তো হচ্ছে এই ক্যালিপার্সগুলোর নামটা বলে দেই। এটা কি, এটা আউটসাইড, এটা হচ্ছে ইন্টারনাল ক্যালিপার্স, যেটা ভিতরের লেন্থ মেজার করবে। কোনটা ভিতরটার মেজার করেছিল, এইটা, এই 2 নাম্বারটা, এটা হচ্ছে ইন্টারনাল, আর এটা বাইরের এক্সটার্নাল, আর এটা নর্মাল ক্যালিপার্স। এবারে আমি চলে আসি যে এখানে এটা একটা দেখো, একটা হচ্ছে এক্সটার্নাল, এটা হচ্ছে সার্কেলের এক্সটার্নাল মাপছে, আর এটা হচ্ছে কোনো একটা সিলিন্ডারের ভিতরেরটা মাপছে, তো এটা ইন্টারনাল। এটা কি না, এটা এক্সটার্নাল। এক্সটার্নাল মানে যে বাইরেরটা মাপবে, এক্সটার্নাল। আর এটা হচ্ছে ইন্টারনাল। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে দেখো বোথ লেগ, মানে এই যে এটা একটা লেগ, এটা একটা লেগ, আবার এটা একটা লেগ, এটা একটা লেগ, জয়েন্ট স্প্রিং পিভট, সরি, বোথ লেগ অফ এ স্প্রিং জয়েন্ট ক্যালিপার আর ফিটেড অন এ স্প্রিং পিভট। পিভট কোথায় দেখতে পাচ্ছ, এই জিনিসটাকে বলা হচ্ছে পিভট। দেখো দুটো লেগ হচ্ছে এই পিভটে এসে জমা হয়েছে, মানে জয়েন্ট হয়েছে। তারপরে বলেছে এ স্ক্রু অ্যান্ড নাট। এই দেখো এখানে স্ক্রু দেওয়া আছে, আর এটা হচ্ছে নাট। এই যে স্ক্রুটা বাইরের দিকে বেরিয়ে আছে, আর নাটটা হচ্ছে এই সার্কুলার জিনিসটা। ইজ ইউজড ফর ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ দ্য লেগ। এই যে স্ক্রু নাটটা, এই স্ক্রু আর নাটটা যে ইউজ আছে না, এই নাটটাকে যখন লুজ করব তখন এইখানের যে লেন্থটা ছিল, এটা হচ্ছে সেম স্ক্রু, এইটা আর এইটা হচ্ছে সেম স্ক্রু। ঠিক আছে? দেখা যাচ্ছে তো পরিষ্কার করে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার, এই দেখো, এটা হচ্ছে, এইটা আর এটা হচ্ছে সেম স্ক্রু। ঠিক আছে? যখন আমি এই নাটটা ওপেন করব সাথে সাথে এটা বাড়তে থাকবে, এই জায়গাটা বাড়তে থাকবে, আবার যখন এটাকে টাইট করব এই জায়গাটা কমতে থাকবে, বাড়তে থাকবে, আবার কমতে থাকবে। তো এই নাটটাকে ওপেন আর ক্লোজ করিয়ে আমরা এই লেগ দুটোর মধ্যে ডিস্টেন্সটাকে বাড়াতে আর কমাতে পারবো। এখন তোমাদের মনে প্রশ্ন হবে, স্যার হঠাৎ করে এই ফিল্ম জয়েন্টটা বাদ দিয়ে এই জয়েন্টটা কেন ইউজ করতে গেলাম? এতে কি হচ্ছিল না, এতে কোনো লকিং পজিশন ছিল না, যে আমি মেজারটা করে নিয়ে যখন বের করছি তখন যদি কোনো কারণে এটা ছোট বড় হয়ে যায় আমার কিছু করার থাকবে না। কিন্তু এই স্প্রিং জয়েন্টের ক্ষেত্রে আমার কাছে স্ক্রু আর নাট আছে, যেটা দিয়ে আমি লক করে দিতে পারি। একবার লক করে দিলে ওইটা কিন্তু আর বাড়বে না বা কমবে না, আমরা অ্যাকিউরেট আর প্রিসাইজ মেজারমেন্ট করতে পারবো।
এখানে কি বলেছে না, ইন দিস টাইপ অফ ক্যালিপার দ্য ডিজায়ার সেটিং ক্যান বি অবটেইনড কুইকলি অ্যান্ড দিস সেটিং ডাজ নট চেঞ্জ আনটিল দ্য নাট অ্যান্ড স্ক্রু আর আনস্ক্রিউড। যে এই যে সেটিংটা মানে যেই সেটটা আমি করে দেবো এটা কিন্তু যতক্ষণ না নাট আর স্ক্রুটাকে আমি না লুজ করছি ততক্ষণ চেঞ্জ হবে না। আমাদেরকে এখানে কি করতে হচ্ছিল না, প্রথমে মেজারমেন্ট করতে হচ্ছিল, মেজারমেন্ট করার পরে সেটাকে স্কেল দিয়ে মাপতে হচ্ছিল। তো সেই সময় এই লেন্থটা চেঞ্জ হয়ে গেলেও হয়ে যেতে পারে, কেননা এখানে কোনো লকিং সিচুয়েশন নেই। কিন্তু এটার ক্ষেত্রে কি হচ্ছে না, লকিং সিচুয়েশন আসে, যার জন্য এটা কখনোই কিন্তু হবে না, চেঞ্জ হবে না। তো এটাকে এক্সটার্নালি মাপা যায়, এটার মাধ্যমে এক্সটার্নাল ডায়ামিটার বা লেন্থ, এই জন্য এটাকে বলা হয় আউটসাইড ক্যালিপার্স। আর এটা যেহেতু ভিতরের মানে ইন্টারনাল মাপা যায়, এটাকে বলা হয় ইনসাইড ক্যালিপার্স। তাহলে আমরা দুটো ক্যালিপার্স এখান থেকে জানতে পারলাম যে স্প্রিং জয়েন্ট ক্যালিপার্স হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে আউটসাইড আর একটা হচ্ছে ইনসাইড। যে কোনো ক্যালিপার্সই হয়, এমনি ফ্রিম জয়েন্টও হয় আউটসাইড আর ইনসাইড, এইগুলোও এক ধরনের ফ্রিম জয়েন্ট ক্যালিপার্স। এটা আউটসাইড, এটা আউটসাইড সরি, আর এটা ইনসাইড। তোমাদেরকে এই লেগগুলো দেখে আর লেগের জগুলো দেখে তোমাদেরকে বুঝে নিতে হবে যে এটা ইনসাইড হবে না আউটসাইড হবে। যদি বাইরের দিকে থাকে তার মানে তোমরা জানবে এটা ভিতরের দিকটা মাপছে, আর যদি ভিতরের দিকে থাকে তাহলে তোমরা জানবে বাইরের দিকটা মাপছে। আচ্ছা, এবারে লেগ 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 কত ধরনের হয় দেখো এখানে দেখতে পাবে যে আউটসাইড আর ইনসাইড ক্যালিপার্সের পুরো ডিভিশনটা দেওয়া আছে। আর এখানে দেখো এই যে স্প্রিং জয়েন্ট, এই ফ্রিম জয়েন্ট আর স্প্রিং জয়েন্টের মধ্যে পুরো পার্থক্যটা এই ছবিটাতে ভালো করে বোঝা যাচ্ছে। এগুলো কি, এগুলো তোমরা বলো, এই যে এই দুটো ছবি আউটসাইড না ইনসাইড? সেটা এটা আউটসাইড, কেননা এটা বাইরের দিকটা মাপবে, যে এরকম যদি কোনো সার্কেল থাকে সেটাকে মাপবে। আর এইগুলো কি ইনসাইড। ইনসাইড, যদি এরকম কোনো সিলিন্ডার থাকে তাহলে সেটাকে এরা মাপবে। ঠিক আছে, আর তাই এই দুটো তাহলে আর বলার কিছু নেই, তোমরা বুঝতেই পারলে লেগের সাইজের অনুপাতে। এবারে একটা ইন্টারেস্টিং আর ইম্পর্টেন্ট টাইপ অফ ক্যালিপার্স আছে যেটাকে বলা হয় জেনি ক্যালিপার্স, জেনি ক্যালিপার। এটা হচ্ছে, এটা কখন ইউজ করা হয় না, লেআউট ওয়ার্কের ক্ষেত্রে। আমরা লেআউটিং করে পড়েছিলাম, লেআউট কাকে বলে বলেছিলাম না, কোনো জবের উপরে যখন আমরা মার্কিং করব, মার্কিং করার আগে যে মানে অ্যাকচুয়ালি ব্লু প্রিন্টটা করি সেইটাকে বলা হয় লেআউট। মানে আমি যে মার্ক করব তার আগে আমি যে ব্লু প্রিন্টটা বানিয়ে নেই যে কোন জায়গায় মার্ক করব, সেটাকে আমরা লেআউট বলেছিলাম। তার জন্য আমরা লেআউট টেবিল পড়েছিলাম, হ্যাঁ কি না বলো, পড়েছিলাম। আচ্ছা, এইটা হচ্ছে এই জিনিসটা জেনি ক্যালিপারের একটা ছবি দেওয়া আছে। এটা হচ্ছে দু ধরনের হয় দেখো, একটা হচ্ছে ফিক্সড জয়েন্ট বা ফ্রিম জয়েন্ট, আর একটা হচ্ছে স্প্রিং জয়েন্ট। কিন্তু এর মধ্যে পার্থক্যটা কি না বলেছে, এটা সবেরই দুটো লেগ ছিল। একটা লেগ হচ্ছে ইট হ্যাজ ওয়ান লেগ উইথ অ্যান অ্যাডজাস্টেবল ডিভাইডার অ্যান্ড অ্যানাদার লেগ ইজ বেন্ড। দেখো একটা লেগ হচ্ছে বাঁকানো আছে, বেন্ড। আরেকটা লেগ হচ্ছে এই যে এইটাকে কমানো বাড়ানো যায়, অ্যাডজাস্টেবল। এই যে এই পয়েন্টার মাধ্যমে অ্যাকচুয়ালি তোমরা কম্পাসে যেরকম পেন্সিলটাকে বাড়ানো কমানো যায়, এখানে সেরকম একটা পিন থাকে যেই পিনটাকে বাড়ানো কমানো যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে এটা ফিক্সডও হয়, সব সময় যে বাড়ানো কমানো যাবে তার কোনো মানে নয়। ঠিক আছে, তো এই ধরনের হয়। তো এইখানে এটার কাজ কি, সাপোজ ধরো তোমাকে আমি বললাম যে তোমাকে এরকম একটা সারফেস দিয়ে দিলাম, বললাম বাবা এর উপরে তোমাকে একটা মার্কিং করতে হবে। কি মার্কিং করতে হবে না, একটা সার্কেল ড্র করতে হবে, একটা সার্কেল ড্র করতে হবে। তো বাবা তুমি কিভাবে সার্কেলটা ড্র করবে বলো? তুমি কি করবে না, এই পয়েন্টটাকে, এই যে এই পয়েন্টটাকে সার্কেলের সেন্টারে বসাবে, দিয়ে এই পার্টটা দিয়ে সার্কেলটাকে ড্র করে দেবে তোমার যতটা রেডিয়াস সেই মাপটা নিয়ে। বোঝা গেল এটা কি কাজে সাহায্য করছে? এর আরো কাজ আছে আমি বলছি, মানে জাস্ট একটা বেসিক কাজ বলে দিলাম যে লেআউটের কাজে এটা কিন্তু সাহায্য করে। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলছি এটা তো ফার্স্ট এর ক্যালিবারটা দিয়েও তো হবে। কোনটা, এটা এগুলো দিয়ে? না না স্যার, আগের যেটা দেখেছিলেন না একদম ফার্স্ট এর। হ্যাঁ স্যার এগুলো দিয়ে? হ্যাঁ স্যার ফার্স্ট এরটা, হ্যাঁ স্যার এটা। না না, এগুলো দিয়ে হবে না। তার কারণ কি বলতো, এগুলো কিন্তু এই যে এই জয়েন্টগুলো কিন্তু মার্ক করতে পারে না। এই যে দেখো এখানটা না বাঁকা আছে, দেখো এই যে এটা বাঁকার জন্য এটার যে মার্কিং মানে লেআউটিং ক্যাপাসিটি সেটা ওটার থেকে বেশি হয়। কিন্তু ওটা তো ব্যান্ড আছে, তাহলে স্যার কি করে সার্কেল হবে ওটা? আমি দেখাচ্ছি এটা কেন ব্যান্ড আছে, আমি দেখাচ্ছি, এর নিচে ছবি আছে। তারপরে বলছে জেনি ক্যালিপার্সের আরো কয়েকটা নাম আছে, সেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এই দেখো তিনটে নাম আছে, পড়ে নেবে।
হার্মাফ্রোডাইট ক্যালিপার, অড লেগ ক্যালিপার আর লেগ অ্যান্ড পয়েন্ট ক্যালিপার। এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের নাম। এবারে কিভাবে কাজ করছে আমি সেটা বলে দিচ্ছি। এই যে দেখো, ইট ইজ ইউজড ফর ড্রয়িং লাইন্স প্যারালাল টু দ্য এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল কোর অফ দ্য জব। সাপোজ ধরো এই যে জবটা আছে, এই জবটাতে তোমাকে একটা এক্সটার্নাল কি বললো লাইন, প্যারালাল লাইন ড্র করতে বলেছে, ঠিক আছে। তোমাকে বলা আছে যে, আমি একটা বাইরে ছবি এঁকে দেখাচ্ছি, ধরো এরকম একটা জব আছে, বললাম যে এইখানে একটা প্যারালাল লাইন তুমি ড্র করো। কিসের প্যারালাল? না এই উপরেরটার প্যারালাল, ঠিক আছে। উপরেরটার প্যারালাল একটা লাইন এখানে ড্র করো, ঠিক আছে। তো তুমি কি করলে না, আমাদের যে ফিক্সড পয়েন্টটা ছিল, এই যে এই পয়েন্টটা ছিল, এটাকে তুমি এখানে একটা তোমার কাছে কি ছিল, আমরা এর আগে কি পড়েছি, ট্রাই স্কোয়ার পড়েছি। তুমি এই জায়গাটায় ট্রাই স্কোয়ারটা বসালে, ট্রাই স্কোয়ারটাকে বসিয়ে এই পয়েন্টটাকে এইটার সাথে সাথে টানবে, আর তার সাথে সাথে এই যে বেন্ড পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে এইখানে সেট করবে। দিয়ে যদি তুমি টানতে থাকো তাহলে কি হবে না, একটা প্যারালাল লাইন এটার সাথে সাথে চলতে থাকবে। এইখানে যে এই যে খেয়াল করে দেখো, এই পয়েন্টটা এখানে বসানো আছে আর বেন্ড পয়েন্টটা এইখানে বসানো আছে। তো এই পয়েন্টটাকে যত এধারে সরিয়ে আনবো তার সাথে সাথে এই পয়েন্টটাও সরে সরে আসবে। তো স্বাভাবিকভাবে এই লাইনের প্যারালালে একটা প্যারালাল লাইন এখানে তৈরি হয়ে যাবে, হ্যাঁ কি না? তো এক্সটার্নাল ভাবে কিংবা ইন্টারনালি দুভাবেই এটা করা যেতে পারে। প্যারালাল লাইন ড্র করার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে সুবিধা হচ্ছে জেনি ক্যালিপার্স। আবার আরো একটা জিনিস বলছি, হ্যাঁ প্র্যাকটিক্যাল হবে বাবা হবে। জেনি ক্যালিপার ইজ ইউজড ফর ডিটারমাইনিং দ্য পজিশন অফ দ্য সেন্টার অফ এনি সার্কুলার রড। যে আমরা সবাই সার্কুলার পয়েন্টসে জ্যামিতির এতে করি যে একটা সার্কেলের কিভাবে সেন্টার পয়েন্ট বের করে। তোমরা কে কে জানো বলো, সার্কেল কোনো একটা সার্কেলের সেন্টার পয়েন্ট কিভাবে বের করতে হয়? স্যার ব্যাসার্ধ মেপে নিলে হয়ে যাবে, স্যার ব্যাসটা মেপে করে স্যার। বাবা ওটা তো এতে সেন্টার পয়েন্ট, বাবা ব্যাসার্ধ আর ব্যাস মেপে কি করে সেন্টার পয়েন্ট বের করতে হবে আমাকে শোনাও, শুনি আমি কি করে সম্ভব। স্যার স্কেলের সাহায্যে স্যার। তা আবার হয় নাকি? তুমি কি করে বুঝবে? তুমি এইখানে প্রথমে একটা ব্যাস নিলে, এটা যে আদৌ তোমার ব্যাস তুমি কি করে শিওর? তোমাকে আমি একটা রড দিয়ে দিলাম, দিয়ে বললাম বাবা তুমি এটা সেন্টার পয়েন্ট বলো, কি করে বুঝবে? তুমি কি করে জানলে যে এটাই ব্যাস? এমন তো হতে পারে এটাও ব্যাস, তা তো বলা যায় না। দুদিকে করলে তো দুদিকে করলে বলতে ক্রস যে এরকম একটা লাইন টানলে আর এরকম একটা লাইন টানলে। আচ্ছা আমি কি করলাম না, এরকম একটা সার্কেল নিলাম, এই একটা লাইন টেনে দিলাম, এই একটা লাইন টেনে দিলাম, এটা কি সেন্টার পয়েন্ট? না স্যার। তো জ্যামিতিক্যালি একটা প্রসেস আছে, এটা তোমরা মাধ্যমিকে করে এসেছো, আমি তোমাদেরকে এটা হোম টাস্ক দিলাম। কালকে এসে কেউ একজন বলবে যে উইথ মেনসুরেশন জ্যামিতির সাহায্যে কোনো সার্কেলের সেন্টার পয়েন্ট কিভাবে বের করা হয়। তোমাদের এটা সবাই মাধ্যমিকে পড়েছো, জ্যামিতির সাহায্যে করা। হ্যাঁ, এটা কালকে একবার রিভাইজ করে আসবে, দিয়ে আমাকে বলবে। জেনি ক্যালিপারের সাহায্যে কিন্তু সেন্টার অফ এনি সার্কুলার রড মেজার করা যায়। আর কি করা যায়? ইট ইজ অলসো ড্রয়িং লাইনস অ্যালং স্কোয়ার কোর। সাপোজ ধরো যে তোমার এরকম একটা জব আছে, এই জবের একটা সেম তোমাকে বাইরে একটা লাইন টানতে বলা হয়েছে, তখন তুমি কি করে টানবে না? দেখো এই যে যেই সিচুয়েশনে বসানো আছে এটাকে ধরে যদি আমি একবার ঘুরিয়ে দেই, একদম সাথে সাথে কিন্তু টানা হয়ে যাবে। এইটা জেনি ক্যালিপারের সাহায্যে করা হবে। হ্যাঁ এইটা তো ভালো বোঝা যাচ্ছে। হ্যাঁ, ছবি সব জায়গায় তো সমান নেই। তো এইভাবে কিন্তু আমরা জেনি ক্যালিপারটাকে ইউজ করব, ঠিক আছে। তাহলে আমাদের কাছে আজকে আমরা কি কি পড়লাম, একবার পুরোটা কি কি টুল সম্পর্কে জানলাম আমি একবার লিখে দিচ্ছি। সবার প্রথমে কি পড়েছি? স্টিল রুল। স্টিল রুল। তারপরে পড়েছি টেপ। তারপরে পড়েছি বলো স্যার ট্রাইকুলার।
ট্রাই স্কোয়ার, ঠিকঠাক করে প্রোনাউন্সিং করো এখন থেকে। আর আর কি পড়েছি? ক্যালিপার। 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 সবগুলো কি মেটালের তৈরি কিন্তু মনে রাখবে। আমি একবার ছোট করে রিভিশন করিয়ে দিই। স্টিল রুল কিসের তৈরি? অ্যান্টি কোরোসিভ স্টেনলেস স্টিলের। আচ্ছা, এটা কিসের তৈরি বলো? স্প্রিং স্টিল। স্প্রিং স্টিল। ট্রাই স্কোয়ারটা কিসের তৈরি? হার্ডেন্ড স্টিল। ক্যালিপাসটা কিসের তৈরি কি বলেছি? এটাও স্টিলেরই তৈরি, কোনো একটা টাইপ হবে, মনে হয় এখানে লেখা নেই না। না স্যার, লেখা নেই স্যার। হার্ডেন স্টিলেরই হয় জেনারেলি, এটাও সাধারণত হার্ডেন স্টিলেরই হয়। যদি অন্য কিছু হয় পরে দেখে বলে দেবো। হার্ডেন স্টিল এগুলো অনেক মনে রাখতে হবে। মনে তো বাবা রাখতেই হবে, যদি মুখস্থ করতে চাও আর মনে রাখতে হবে, আর যদি বারবার পড়ো অটোমেটিক মনে রয়ে যাবে। এই তো সবে শুরু, 4টা টুল পড়লে, এর আগে হয়তো 1টা 2টো পড়েছো, এখন অনেক টুল পড়তে হবে। সাথে সাথে কেমন দেখতে মনে রাখতে হবে। আমি কিন্তু ছবি দেখালেই যেন বলে দিতে পারো এই জিনিসটা কি। এই যে ক্যালিপার্সগুলো, কোনটা জেনি ক্যালিপার্স, কোনটা আউটসাইড ক্যালিপার, কোনটা ইনসাইড ক্যালিপার, আমি এখন এত ছবি দিয়ে দেখাচ্ছি, তার কারণই হচ্ছে যাতে তোমরা যখন শপে আসবে আমরা শুধু টুলটা দেখালেই চিনতে পারো যে এটা কি। এইটা দিয়ে দেওয়ার সাথে সাথে তোমরা যেন বলতে পারো এটা ট্রাই স্কোয়ার।